প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন বিএনপির নতুন মহাসচিব নির্বাচনে তারেক রহমানের দুটি মহাপরিকল্পনা। দেখুন পরিকল্পনা দুটো কি কি এবং কাকে তিনি মহাসচিবের দায়িত্ব দিতে চান। এরপর রয়েছে সিনিয়রদের মতামত উপেক্ষা করে দল পুনর্গঠনে তারেক জিয়া, দেখা দিয়েছে মতপার্থক্য এবং নানা প্রশ্ন। এবং সবশেষে রয়েছে এবছরই নতুন নির্বাচন দাবি করলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। দেখুন সরকারকে কি চ্যালেঞ্জ করলেন ডক্টর কামাল। এখন দেখুন বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তার পদ থেকে সরে যাচ্ছেন? বিএনপি কি নতুন কাউকে মহাসচিব করতে যাচ্ছে? লন্ডন থেকে এরকম বার্তা এখন বিএনপির গুঞ্জনের প্রধান বিষয়। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তারেক জিয়ার শীতল সম্পর্কের বিষয়টি সবাই জানে। বিশেষ করে 2013 এবং 2014 এর আন্দোলনে তার ভূমিকায় তারেক ক্ষুব্ধ হয়েছিলেন। এ ব্যাপারে তারেকের সঙ্গে শমশের মোবিন চৌধুরীর কথোপকথন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। লন্ডনে তারেকের কর্তৃত্বে বিএনপি করায়ত্ত হওয়ার পর বিএনপিতে নতুন মহাসচিব বদলের গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান মহাসচিব আন্দোলনমুখী নন, সংগঠনকে গোছাতে ব্যর্থ হয়েছেন, এমন অভিযোগ তারেক জিয়া প্রকাশ্যেই করেন। নতুন মহাসচিবের ব্যাপারে তারেক জিয়ার দুটি মহাপরিকল্পনা রয়েছে। একটি হলো সিনিয়র নেতাদের মধ্যে কাউকে মহাসচিব করা। এই তালিকায় তারেকের পছন্দ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অথবা আমির খসরু মাহমুদ চৌধুরী। গত কিছুদিন ধরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তারেক জিয়ার নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে। তারেক জিয়ার নির্দেশেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 21শে আগস্ট সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। 2001 থেকে 2006 সালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছিলেন তারেক বিরোধীদের প্রধান নেতা। গত কয়েক বছরে দুজনের সম্পর্ক অনেক ভালো হয়েছে। ডক্টর মোশাররফ তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী মুষ্টিমেয় দু একজন নেতার মধ্যে অন্যতম, যাকে তারেক জিয়া কিছুটা সম্মান দেখান। মহাসচিবের ব্যাপারে তারেক জিয়ার দ্বিতীয় মহাপরিকল্পনা হল রাস্তায় আন্দোলনে পারদর্শী কোন তরুণ নেতা। হাবিবুন্নবী সোহেলের মতো মাঠের কাউকে তিনি মহাসচিব করতে চান। 13-14 সালে রাজপথের আন্দোলন সফল হতো যদি ঢাকায় ন্যূনতম আন্দোলন করা যেত, এমনটাই মনে করেন তারেক জিয়ার অনুসারীরা। তাদের মতে আবারও আন্দোলন যেতে হলে রাজপথের নির্ভীক কাউকে মহাসচিব করা উচিত। এ ব্যাপারে তারেক ঢাকার অনেকের সঙ্গে কথা বলেছেন, তবে বিষয়গুলো পরিষ্কার হবে আরো কয়েকদিনের মধ্যে। এখন দেখুন সিনিয়রদের মতামতের উপেক্ষা করে দল পুনর্গঠনে তারেক জিয়া, সৃষ্টি হয়েছে মতপার্থক্য এবং নানা প্রশ্ন। বিএনপির পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে দলের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। ইতিমধ্যে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে সে বিষয়ে বেশিরভাগ সিনিয়র নেতার মতামত নেওয়া হয়নি। তবে যে প্রক্রিয়ায় দল পুনর্গঠন করা হচ্ছে তাতে দলে গতিশীলতা এবং নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মনে করছেন অনেকেই। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি না করে পুরনো ধারায় পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ। দলের হাইকমান্ড জুনের মধ্যে সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনের টার্গেট নিয়েছে। ইতিমধ্যে নীলফামারী এবং লালমনিরহাট জেলা ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের মধ্যে মৎস্যজীবী কৃষক দল, অ্যাব এবং ড্যাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 3 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছে তা আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাদের ধারণা সেই পুরনো অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। ইতিমধ্যে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে সে বিষয়ে বেশিরভাগ সিনিয়র নেতারই মতামত নেওয়া হয়নি। অনেকে পত্রিকা পড়ে কমিটি ঘোষণার খবর জানতে পারেন। সিনিয়র নেতাদের অজ্ঞাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় তাদের অনেকে চরম ক্ষুব্ধ, তবে প্রকাশ্যে কেউ কিছু বলতে পারছেন না। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেন, দল পুনর্গঠন নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছিল, তবে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে আমি অবগত নই, আমার মতামত নেওয়া হয়নি। অন্যান্যরা এ ব্যাপারে ভালো বলতে পারবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অতীতে আহ্বায়ক কমিটি ঘোষণার পর অনেক ক্ষেত্রেই তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি, কিন্তু এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। দলের হাইকমান্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তারেক রহমান সরাসরি বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নতুন কমিটি উপহার দিতে পারবেন। যদি না পারেন তবে আমরা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। জানা গেছে নতুন কমিটি দেওয়ার আগে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির দায়িত্বপ্রাপ্তরা 3 মাসের মধ্যে কাউন্সিল করে নতুন কমিটি ঘোষণা দেবেন। আহ্বায়ক কমিটিতে শীর্ষ পদে যারা থাকবেন তারা পরের কমিটির শীর্ষ পদে থাকতে পারবেন না। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি দিতে ব্যর্থ হলে আহ্বায়ক কমিটির কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে। কিন্তু কেন্দ্রের এমন সিদ্ধান্তে তৃণমূল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলটির বেশিরভাগ নেতাকর্মী মনে করেন অতীত ইতিহাস পর্যালোচনা করলে দলের এই সিদ্ধান্তে আশাবাদী হওয়ার কিছুই নেই। আগে প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠনের পর 3 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু একটি নির্দেশনাও বাস্তবায়িত হয়নি। উল্টো বছরের পর বছর ওই আহ্বায়ক কমিটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চলেছে দল। বর্তমানে বেশ কয়েকটি জেলায় এই অবস্থা বিরাজ করছে। ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকাকে সরিয়ে মির্জা আব্বাসকে আহ্বায়ক এবং হাবিবুন্নবী খান সোহেলকে সদস্য সচিব করে 2014 সালের 18 জুলাই হাই ভোল্টেজ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
1 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু 3 বছরেও ঢাকাতে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। অবশেষে ঢাকাকে 2 ভাগ করে 2017 সালের জুলাইয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। 2017 সালের 16 জুলাই সাইফুল আলম নীরবকে সভাপতি, সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হলেও আদ্যবধি তা হয়নি। 2016 সালের 27 অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি, আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম ফিরোজকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষ হলেও এই কমিটি আর পূর্ণাঙ্গ করতে পারেনি দায়িত্বশীল নেতারা। জানা গেছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে দলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। 3 ফেব্রুয়ারি 161 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর প্রায় 2 মাস অতিবাহিত হলেও এখনো সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত নয় সংগঠনটি। সূত্র জানায়, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কমিটি করতে ব্যর্থ হলে ড্যাবের পক্ষ থেকে আরো সময় চেয়ে আবেদন করা হতে পারে। প্রতিকূল পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি এমন অজুহাতে তারা সম্মেলনের আবেদন করতে পারেন। ড্যাবকে সময় দেওয়া হলে অন্য সংগঠনগুলোও একই অজুহাতে সময় বাড়ানোর আবেদন করতে পারে। তাই সবাই ড্যাবের দিকে তাকিয়ে আছে। ঘোষিত কমিটির সদস্য সংখ্যা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে, যা মূলত সম্মেলন প্রস্তুতি কমিটির মতোই। কিন্তু কমিটির সংখ্যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের মতে সাধারণ সম্মেলন প্রস্তুতি বা আহ্বায়ক কমিটির সংখ্যা খুব সীমিত পরিসরে হয়ে থাকে, কিন্তু ঘোষিত কমিটিগুলিতে কয়েকশো নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 153 সদস্য বিশিষ্ট কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে একজন আহ্বায়ক এবং একজন সদস্য সচিব, 12 জন যুগ্ম আহ্বায়ক সহ 139 জন সদস্য সহ 153 জন সদস্য আছেন। ঘোষিত কমিটিতে নেই কোনো চমক। যোগ্য এবং ত্যাগীদের পরিবর্তে বিগত আন্দোলন সংগ্রামে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদেরই আহ্বায়ক কমিটির মূল নেতৃত্বে রাখার অভিযোগ রয়েছে। এসব ব্যর্থ নেতার উপর নতুন কমিটি গঠনের ভার দেওয়া হয়েছে। এতে নতুন কমিটিতে তাদের আস্থাভাজন এবং অযোগ্যরাই প্রাধান্য পাবে বলে আশঙ্কা অনেকের। জানতে চাইলে বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক বলেন, অভিজ্ঞদের দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি করতে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিটি করতে না পারলে যে লাউ সেই কদুই হবে, এতে দলের কোনো গতি আসবে না। সবশেষে দেখুন, এবছরই নতুন নির্বাচন দাবি করলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। দেখুন সরকারকে কি চ্যালেঞ্জ করলেন ডক্টর কামাল। গত 30 ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তা ভোট ডাকাতির নির্বাচন। এই নির্বাচন জনগণ মেনে নেয়নি। এজন্য চলতি বছরেই নতুন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গণফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। নতুন নির্বাচনের দাবি জানিয়ে ডক্টর কামাল হোসেন বলেন, আমি বলবো এখন তো কয়েক মাস হয়েছে, দ্রুত নির্বাচনের একটা কর্মসূচি ঘোষণা করেন। 3 মাস 6 মাস যাই হোক, এই বছরের মধ্যে একটা প্রকৃত অর্থে দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে যারা প্রকৃত অর্থে নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা বুঝিয়ে দিন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, মিথ্যা বারবার বললেই তা সত্য হয়ে যায় না, মিথ্যা মিথ্যাই থেকে যায়। দেশের মানুষ কোনো বিশৃঙ্খলা চায় না, আমরা সংঘাত ও সংঘর্ষ চাই না। এতে দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা এবং দেশের অনেক ক্ষতি হয়। তাই গঠনমূলক কথা বলছি। তাই বলছি দেশে দ্রুত একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। কামাল হোসেন বলেন, কাল্পনিকভাবে নির্বাচনে আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রতারণার শামিল। এভাবে শুধু আমাদের সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে না, শহীদদের আত্মত্যাগের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আজীবন ক্ষমতায় রাখার জন্য তারা জীবন দেয়নি। জনগণের ভোটের অধিকারের জন্য তারা জীবন দিয়েছেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। শহীদদের সঙ্গে এমন প্রতারণা নজিরবিহীন। জনগণকে ক্ষমতা ভোগ করতে জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। সরকারের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, তারা কি মনে করে তারা সারা জীবন এভাবে চলতে পারবে? এভাবেই জনগণ তাদের মেনে নেবে? না, জনগণ তাদের মেনে নেবে না। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংসদ গঠিত হয়। তারা কবে ভোট নিলেন, কবে নির্বাচিত হলেন? তারা যে বলেন 5 বছরের জন্য ক্ষমতায় আছি। 29 ডিসেম্বর রাতে কে ভোট দিয়েছে? 30 ডিসেম্বর কার সৌভাগ্য হয়েছিল ভোট দেওয়ার? অথচ আপনারা সবাইকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ক্ষমতা নিয়ে নিলেন। এভাবে একটা ঘোষণার মাধ্যমে ক্ষমতা নেওয়া যায়, এটা চিন্তাও করা যায় না। এভাবে ভোট করা যায় না, দাবিও করা যায় না। সরকারের উদ্দেশ্য করে ডক্টর কামাল হোসেন আরো বলেন, দেশের জনগণ ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক জনগণ। সংবিধানে এই কথা উল্লেখ করা রয়েছে। আর এই সংবিধানে 1 নম্বর স্বাক্ষর হচ্ছে বঙ্গবন্ধুর। জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করবেন না। প্রবীণ নেতা বলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। অনেকে ভয়ে মুখ খুলছেন না, গুম, হত্যা এবং অপহরণের ভয়ে। তারা বুঝেছেন প্রশ্ন করতে গেলেই খুন, গুম, হত্যার শিকার হবে। গুম, হত্যার ভয় দেখিয়ে বেশি দিন দেশ শাসন করা যায় না। এ সময় ডক্টর কামাল হোসেন সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, বুকের
পাটা থাকলে নির্বাচন দিয়ে প্রমাণ করুন। সরকার যদি মনে করে আমার বক্তব্য মিথ্যা, তবে সরকার আমার কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য একটা নির্বাচন দিতে পারে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং তা এখনই করতে হবে। তিনি আরো বলেন, সরকার যেই উন্নয়নের কথা বলে তা আইয়ুব ইয়াহিয়াও বলতো। তাদের মুখে উন্নয়নের এমন কথা আইয়ুব ইয়াহিয়াকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আইয়ুব ইয়াহিয়ার মুখে উন্নয়ন শব্দটিকে ঘৃণার চোখে দেখতেন বঙ্গবন্ধু।